Pakistan military has released a report claiming that the Taliban launched unprovoked heavy weapon fire on its outpost near the border. জয় হিন্দ জয় ভারত ডিয়ার ভিউয়ার্স, আপনারা জানেন যে গত 24শে ডিসেম্বর রাতে পাকিস্তানের বিমান বাহিনী আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া প্রদেশের বার্নার জেলার মুরগা এবং লামান এলাকায় তেহরিকি তালিবান পাকিস্তান টিটিপি এর জঙ্গি ঘাঁটিগুলোর উপরে বিমান হামলা চালিয়েছে। সোজা কথায় পাকিস্তানের বিমান বাহিনী আফগানিস্তানের ওপরে সার্জিক্যাল স্ট্রাইক করেছে এবং এরপর পাকিস্তান এই আক্রমণের ভিডিও প্রকাশ করে জানিয়েছে যে তারা তেহরিকি তালিবান পাকিস্তান বা টিটিপি এর গোপন আস্তানায় হামলা করে 15 জন তালিবানি সন্ত্রাসীকে হত্যা করেছে। অবশ্য আফগানিস্তানের তালিবান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে পাকিস্তানের এই এয়ার স্ট্রাইকে যে 15 জনের বেশি মানুষ মারা গেছে তাদের মধ্যে কয়েকজন বেসামরিক ব্যক্তি ছিল, এমনকি নারী এবং শিশু পর্যন্ত ছিল। তারা আরো জানিয়েছে যে এই সংখ্যাটা আরো বাড়তে পারে এবং এই ঘটনার পরে আফগানিস্তানের তালিবান সরকার ঘোষণা করেছে যে আফগানিস্তানের মাটিতে পাকিস্তানের এরকম আক্রমণ আসলে আফগানিস্তানের সার্বভৌমত্বের উপরে আঘাত। তাই কোনো অবস্থাতেই আফগানিস্তান পাকিস্তানের এই ধরনের আক্রমণকে সহ্য করবে না এবং অবশ্যই আফগানিস্তান এর প্রতিশোধ নেবে। এখন আফগানিস্তানের তালিবানদের যেমন কথা তেমন কাজ আমরা সবাই জানি। কথা মতো পরের দিনই প্রায় 15,000 তালিবানি সেনা হেরা, কান্দাহার এবং কাবুল থেকে পাকিস্তানের উত্তর পশ্চিম খাইবার পাখতুন প্রদেশের মীর আলী সীমান্তের দিকে অগ্রসর হতে শুরু করে দিয়েছে। আর এই পরিস্থিতিতে পাকিস্তান আফগানিস্তানের সীমানায় উত্তেজনা বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছেছে যে পাকিস্তান আফগানিস্তানের মধ্যে রীতিমতো যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, আফগানিস্তানের তালিবান সরকার প্রতিষ্ঠা হওয়ার পর আমরা দেখেছি যে সারা পাকিস্তানের মুসলমানদের মধ্যে আনন্দ উৎসব শুরু হয়েছিল। পাকিস্তান আফগানিস্তানের তালিবান সরকারকে স্বীকৃতি দিয়েছিল, সমর্থন করেছিল। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে যে হঠাৎ এমন কি হলো যে আফগানিস্তানের সেই তালিবানদের সঙ্গে এখন পাকিস্তানের রীতিমতো যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়ে গেল। দুই দেশের সম্পর্ক যেখানে ভালো হওয়া উচিত ছিল সেখানে কেন এই ধরনের সংঘর্ষের পরিস্থিতিটা তৈরি হলো? তালিবানরা তো দীর্ঘদিন ধরে পাকিস্তানের সমর্থনই পেয়ে এসেছে আমরা জানি, তবে তাদের মধ্যে এই উত্তেজনার পেছনে আসল কারণটা কি? আজকের এই ভিডিওতে কিন্তু আমি সেই কারণগুলোই আলোচনা করব। তবে ঐতিহাসিক এবং বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতে গিয়ে ভিডিওটা একটু লম্বা হবে। আশা করি শুরু থেকে শেষ অবধি আমার সঙ্গে থাকবেন। তো চলুন শুরু থেকে শুরু করি। তার আগে এই ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবেন আর নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। ভিডিওটাকে লাইক করবার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখুন, পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরে চলা এই উত্তেজনার মূল ঐতিহাসিক কারণটাই হলো ডুরান্ট লাইন। এই ডুরান্ট লাইন হলো পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে 2600 কিলোমিটার দীর্ঘ সীমান্ত, যেটা 1893 সালে ব্রিটিশ শাসন আমলে নির্ধারিত হয়েছিল। ব্রিটিশ কর্মকর্তা স্যার মর্টিমার ডুরান্ট এই সীমারেখা নির্ধারণ করেছিলেন বলে তখন থেকেই এই সীমান্ত ডুরান্ট লাইন নামে পরিচিত। এখন এই ডুরান্ট লাইন টানার সময় এই সীমান্ত লাইনের পাশে থাকা স্থানীয় জনগোষ্ঠী বা জাতিগোষ্ঠীর জাতিগত এবং সাংস্কৃতিক বৈশিষ্ট্য বা পরিচয়কে কিন্তু বিবেচনার মধ্যে আনা হয়েছিল না। বিষয়টা কিরকম? আসলে ডুরান্ট লাইন সীমান্তের দুই পাশে মূলত পাশতুন জনগোষ্ঠী বাস করত। ফলে ডুরান্ট লাইন টানার ফলে পাশতুন জনগোষ্ঠী দুভাগে বিভক্ত হয়ে যায়। এক ভাগে চলে যায় আফগানিস্তানে, আর এক ভাগ পড়ে পাকিস্তানের অংশে। আর এই পাশতুন জনগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি এবং রীতিনীতির দিক থেকে নিজেদেরকে কিন্তু সবসময় এরা আফগানিস্তানের আফগান মানুষ বলেই মনে করে। তাই ডুরান্ট লাইন টানার ফলে একটা বড় অংশের পাশতুন জনগোষ্ঠী পাকিস্তানের অংশ হিসেবে চিহ্নিত হলে তখন থেকে এরা আফগানিস্তানের অংশ হওয়ার জন্য কিন্তু বিদ্রোহী হয়ে ওঠে। আর এই সীমান্ত নিয়ে বিরোধ এবং জাতিগত বিভাজনই কিন্তু পাকিস্তান এবং আফগানিস্তান এই দুই দেশের মধ্যে একটা দীর্ঘস্থায়ী উত্তেজনার মূল কারণ। ঐতিহাসিকভাবে আফগানিস্তান একাধিকবার এই ডুরান্ট লাইনের এপারের অঞ্চল অর্থাৎ পাক অকুপাইড আফগান পশতুন প্রভিন্সকে দখল করার চেষ্টা করেছে। 1919 সালে তৃতীয় অ্যাংলো আফগান যুদ্ধে তারা এই লক্ষ্য নিয়েই কিন্তু লড়াই করেছিল। অবশ্য সেই যুদ্ধে আফগানিস্তানের পরাজয় হয়, তবে 1947 সাল পর্যন্ত আর এই সীমান্ত নিয়ে কোনো বড় রকমের সংঘর্ষ তৈরি হয়নি। এরপরে 1947 সালে যখন ভারত এবং পাকিস্তান আলাদা হলো, সেই সময় আফগানিস্তানের রাজা মনে করেন যে এই সবে সবে গঠন হওয়া পাকিস্তান এখন খুবই দুর্বল, অতএব এই সুযোগে তারা অনায়াসে পাকিস্তানের দখলে থাকা পাশতুন অঞ্চল
অঞ্চলটাকে দখল করে নিতে পারবে। সেই মতো আফগান রাজা তার সেনাবাহিনীকে পাকিস্তানের পাশতুন অধ্যুষিত সীমান্ত অঞ্চল আক্রমণ চালানোর নির্দেশ দেন। তবে পাকিস্তান তখন ব্রিটিশ ইন্ডিয়ার আর্মির সামরিক সজ্জাতে তো সজ্জিত ছিল, ফলে সেই যুদ্ধে কিছু অংশ আফগানিস্তানের হাতে এলেও বেশিরভাগ এলাকা কিন্তু তখনও পাকিস্তানের নিয়ন্ত্রণেই রয়ে যায়। পরবর্তীকালে 1951 সালে পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানকে এক আফগান নাগরিক গুলি করে হত্যা করেন এবং এই ঘটনার পরে পাকিস্তানে আফগান বিরোধী মনোভাব বেড়ে যায় এবং পাকিস্তানের অভ্যন্তরে আফগান গণহত্যা শুরু হলে পাকিস্তানের ভেতরে থাকা আফগান পাশতুন অঞ্চলের মানুষদের মধ্যে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হওয়ার ইচ্ছা কিন্তু তীব্রতর হয়। এরপর 1961 সালে আফগানিস্তান আবার পাকিস্তানের সীমান্তবর্তী পাশতুন অঞ্চল দখলের চেষ্টা করে। সেবার সোভিয়েত ইউনিয়ন সরাসরি আফগানিস্তানকে সমর্থন করলে কোল্ড ওয়ার বা শীতল যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র কিন্তু পাকিস্তানকে সমর্থন করে। ফলে 1961 সালের এই যুদ্ধে আফগানিস্তান আরেকবার পাকিস্তানের কাছে পরাজিত হয়। এরপরে 1980-র দশকে আফগানিস্তানের রাজনীতিতে নাটকীয় পরিবর্তন আসে। আমরা অনেকে জানি আফগান রাজাকে সরিয়ে সোভিয়েত ইউনিয়নের মদতপুষ্ট একটা নতুন সরকার গঠিত হয় আফগানিস্তানে। যদিও কিছুদিনের মধ্যেই আমেরিকার উস্কানিতে আফগান জনগণ নতুন এই সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে, আর এই বিদ্রোহীদেরকে যুক্তরাষ্ট্র এবং পাকিস্তান সক্রিয়ভাবে সমর্থন করতে শুরু করে। সোজা কথায় আফগানিস্তানের মাটি সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকার যুদ্ধক্ষেত্রে পরিণত হয়, আর আফগানিস্তান প্রায় এক দশকের বেশি সময় ধরে গৃহযুদ্ধে নিমজ্জিত হয়ে পড়ে। মানে এই গৃহযুদ্ধে নতুন আফগান সরকারকে সমর্থন দিচ্ছিল সোভিয়েত ইউনিয়ন, আর যুক্তরাষ্ট্র ও পাকিস্তান মিলিতভাবে আফগানিস্তানের মুজাহিদিন নামক ধর্মীয় যোদ্ধাদেরকে সমর্থন করছিল, যারা সোভিয়েতপন্থী আফগান সরকারের বিরুদ্ধে লড়ছিল। আশা করি ব্যাপারটা বোঝা গেল। কোল্ড ওয়ারের প্রেক্ষিতে আফগানিস্তান থেকে সোভিয়েত ইউনিয়ন সমর্থিত সরকারকে উচ্ছেদ করতেই এই মুজাহিদিন গোষ্ঠীগুলোর মধ্যে থেকেই আল কায়দা নামক একটা সংগঠনকে গড়ে তোলা হয় এবং সাথে সাথে তালিবানদেরও উত্থান হয়। মূলত আমেরিকার গোয়েন্দা সংস্থা CIA এর প্রত্যক্ষ সহযোগিতায় আল কায়দা এবং তালিবান গঠিত, প্রশিক্ষিত এবং পরিচালিত হয়, এটা আমরা অনেকেই জানি। অর্থাৎ 1990-এর দশকে আফগানিস্তানের মুজাহিদিন গোষ্ঠী থেকেই আল কায়দা এবং তালিবানের উত্থান হয় এবং দীর্ঘ লড়াইয়ের পরে 1996 সালে তালিবানরা আফগানিস্তানের শাসন ক্ষমতা দখল করে। সেই সময় পাকিস্তান এবং যুক্তরাষ্ট্র দুজনেই কিন্তু তালিবানকেই সমর্থন করেছিল। তবে 2001 সালে 9/11-এ আমেরিকায় আল কায়দার সন্ত্রাসী হামলার পর পরিস্থিতি দ্রুত বদলে যায়। যেহেতু 9/11 হামলার মূল ষড়যন্ত্রী ছিল আল কায়দা, আর আল কায়দা তালিবানদের মদতে আফগানিস্তানে অবস্থান করছিল, তাই আফগানিস্তানের তালিবানকে আক্রমণ করবার জন্য আমেরিকা যুক্তরাষ্ট্র পাকিস্তানের উপরে চাপ সৃষ্টি করে। আমেরিকার চাপে পাকিস্তান তখন আমেরিকার সঙ্গে আমেরিকার সহযোগী হয়ে আফগানিস্তানের উপরে বিমান হামলা শুরু করে। ফলে আফগানিস্তানের তালিবানরা পাকিস্তানের চিরশত্রুতে পরিণত হয় এবং তালিবানরা পাকিস্তানের অধিকৃত পাশতুন অঞ্চলকে দখল করার ব্যাপারে একেবারে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে ওঠে এবং সেই প্রতিজ্ঞা থেকেই পরবর্তীতে পাকিস্তানের অভ্যন্তরে একটা নতুন গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান TTP প্রতিষ্ঠা করে। যদিও এই তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা TTP একটা স্বতন্ত্র সংগঠন, তবে 2010 সালের মধ্যে এই পাকিস্তানি তালিবান এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে তারা মূল তালিবানের চেয়েও প্রভাবশালী হয়ে ওঠে। পাকিস্তানি তালিবান বা TTP পাকিস্তানের সরকার এবং সেনাবাহিনীর বিরুদ্ধে তাদের সন্ত্রাসবাদী কার্যক্রম চালাতে থাকে এবং সাথে সাথে তারা পাকিস্তানের বিভিন্ন শহরে ধারাবাহিকভাবে সন্ত্রাসী হামলা শুরু করে। এই হামলার সংখ্যাটা এতটাই বেশি ছিল যে 2009 থেকে 2011-র মধ্যে 2-3 দিন অন্তর অন্তর পাকিস্তানের কোথাও না কোথাও TTP সন্ত্রাসী হামলার খবর পাওয়া যেত। মূলত মসজিদ, বাজার এবং জনসমাগম স্থলগুলোতেই কিন্তু TTPর আক্রমণের মূল লক্ষ্যবস্তু ছিল। এই পরিস্থিতি পাকিস্তানের জন্য অত্যন্ত সংকটময় এবং অত্যন্ত কঠিন সময় ছিল, কারণ সন্ত্রাসবাদীদের কারখানা তখন নিজেই কিন্তু সন্ত্রাসের শিকার হচ্ছিল। যাই হোক, 2014 সালে করাচি বিমানবন্দরে TTPর একটা ভয়ঙ্কর সন্ত্রাসবাদী হামলার পর পাকিস্তান সরকার এবং সামরিক বাহিনী একটা কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেয়। পাকিস্তান TTPর বিরুদ্ধে একটা অভিযান শুরু করে, যার নাম জাবর-e-আজব। অপারেশন জাবর-e-আজব ছিল পাকিস্তানের সামরিক বাহিনীর একটা বৃহৎ অ্যান্টি টেররিজম অভিযান। এটি 2014 সালের 15 জুন থেকে শুরু হয় এবং এই জাবর-e-আজব নামটা ফার্সি বা উর্দু থেকে এসেছে। জাবর শব্দের অর্থ প্রচন্ড আঘাত এবং আজব শব্দের অর্থ হচ্ছে পবিত্র তরোয়াল। অপারেশনের লক্ষ্য ছিল 1, পাকিস্তানের TTPর জঙ্গি ঘাঁটিগুলোকে ধ্বংস করে দেওয়া, 2, আত্মঘাতী বোমা হামলা, অপহরণ এবং অন্যান্য সন্ত্রাসী কার্যকলাপকে বন্ধ করা এবং 3, পাকিস্তানের
অভ্যন্তরের নিরাপত্তাকে পুনরুদ্ধার করা। এই অভিযানে পাক আর্মি টিটিপি সমর্থিত উপজাতি এবং গ্রামগুলোর উপরে আক্রমণ করে। মূলত ওয়াজিরিস্তান এবং খাইবার পাখতুনখোয়া অন্তর্ভুক্ত এলাকাগুলোতেই কিন্তু আক্রমণ চালানো হয়। এই সময় আমেরিকা, ব্রিটেন এবং ইউএই অফিসিয়ালি টিটিপিকে একটা সন্ত্রাসবাদী সংগঠন হিসেবেও ঘোষণা করেছিল। তবে যেহেতু টিটিপি কখনো সরাসরি ভারতকে আক্রমণ করেনি, তাই ভারত এই সংগঠনটিকে কখনোই কিন্তু সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে চিহ্নিত করেনি বা ঘোষণা করেনি। অপারেশন জার্ব-ই-আজবের পর পাকিস্তান প্রাথমিকভাবে কিছু সাফল্য পেলেও পাকিস্তান টিটিপির হামলা থেকে কিন্তু কখনোই সম্পূর্ণভাবে মুক্ত হতে পারেনি। টিটিপির যোদ্ধারা পাকিস্তানে হামলা করার পরে আফগানিস্তানে পালিয়ে যেত, কারণ পাক আফগান সীমান্ত তখনও খোলা ছিল এবং ডুরান্ট লাইনের উপরে সেই অর্থে কোনো প্রাচীরও ছিল না। টিটিপির এই হামলায় হাঁপিয়ে উঠে 2016 সালের কাছাকাছি সময়ে পাকিস্তান এই ডুরান্ট সীমান্তে প্রাচীর নির্মাণ শুরু করেছিল এবং বর্তমানে ডুরান্ট লাইনের বেশিরভাগ সীমান্তেই কিন্তু নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত হয়েছে। তবে কিছু কিছু জায়গায় এখনো প্রাচীর নির্মাণ হয়নি। এরপরে আমরা সবাই জানি যে 2021 সালে তালিবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে আর আমেরিকা তাদের সেনাবাহিনীকে আফগানিস্তান থেকে প্রত্যাহার করে নেয়। তালিবান 2.0 আফগানিস্তানের সরকার গঠনের পর ঘোষণা করে যে তারা আর কোনো সন্ত্রাসী কার্যক্রমকে সমর্থন করে না এবং এখন তারা কেবল তাদের নিজেদের দেশকে পুনর্গঠনের ব্যাপারে ভীষণ রকমের মনোযোগী হবে। যদিও পাকিস্তান দাবি করে যে আফগানিস্তানের তালিবান সরকার 100% টিটিপিকে সমর্থন করছে এবং পাকিস্তানে বর্তমানে যত সন্ত্রাসী ঘটনা ঘটছে সেগুলো আফগানিস্তানের তালিবান সরকারের সমর্থনেই সংগঠিত হচ্ছে। শুধু তাই নয়, পাকিস্তান সরকার অফিসিয়ালি বলে যে এই সব সন্ত্রাসবাদী আক্রমণের ঘটনা আসলে পাকিস্তানের পাশতুন প্রদেশকে অধিকার করে নেওয়ার জন্যই আফগানিস্তান ইচ্ছাকৃতভাবে বছরের পর বছর ধরে চালিয়ে যাচ্ছে। আর তাই 24শে ডিসেম্বর রাতে পাকিস্তানের বিমান বাহিনী আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া প্রদেশের বার্নার জেলার মুরগা এবং লামান এলাকাতে তেহরিক-ই-তালিবান পাকিস্তান টিটিপি এর জঙ্গি ঘাঁটিগুলোর উপরে বিমান হামলা চালায়। সোজা কথায় পাকিস্তানের বিমান বাহিনী আফগানিস্তানের উপরে সার্জিক্যাল স্ট্রাইক করে এবং এরপরে পাকিস্তান এই আক্রমণের ভিডিও প্রকাশ করে জানায় যে তারা তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপির গোপন আস্তানায় বোমা হামলা করে 15 জন তালিবানি সন্ত্রাসীকে হত্যা করে ফেলেছে। অবশ্য আফগানিস্তানের তালিবান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে পাকিস্তানের এই এয়ার স্ট্রাইকে যে 15 জনের বেশি মানুষ মারা গেছে তাদের মধ্যে কয়েকজন বেসামরিক ব্যক্তি ছিল, এমনকি নারী ও শিশুও ছিল। তারা আরো জানিয়েছে এই সংখ্যাটা হয়তো আরো বাড়তে পারে এবং এই ঘটনার পরে আফগানিস্তানের তালিবান সরকার ঘোষণা করেছে যে আফগানিস্তানের মাটিতে পাকিস্তানের এরকম আক্রমণ আসলে আফগানিস্তানের সার্বভৌমত্বকেই আঘাত করে আর তাই কোনো অবস্থাতেই আফগানিস্তান পাকিস্তানের এই আক্রমণকে সহ্য করবে না এবং তারা এর প্রতিশোধ অবশ্যই নেবে। এখন আফগানিস্তানের তালিবানদের যেমন কথা তেমন কাজ আমরা সবাই জানি। কথা মতো পরের দিনই প্রায় 15,000 তালিবান সেনা হেরাত, কান্দাহার এবং কাবুল থেকে পাকিস্তানের উত্তর পশ্চিমের খাইবার পাখতুনখোয়া মীর আলী সীমান্তের দিকে অগ্রসর হতে শুরু করে দিয়েছে। আর এই পরিস্থিতিতে পাকিস্তান আফগানিস্তানের সীমান্তে উত্তেজনা বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছেছে যে পাকিস্তান আফগানিস্তানের মধ্যে রীতিমতো যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়ে গেছে। এখন যে সময় এই ভিডিওটা রেকর্ড করছি সেই সময় আফগানিস্তানের তালিবান যোদ্ধারা পাকিস্তানের সীমান্ত আক্রমণ করতে শুরু করেছে এবং পাকিস্তান পাল্টা সেনা মোতায়েন শুরু করে দিয়েছে ওই সীমান্তে। এখন পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে একটা ফুল ফ্লেজড যুদ্ধ হবে কিনা সেটা কিন্তু সময়ই বলবে। সেক্ষেত্রে নতুন কোনো ভিডিওতে আমি নিশ্চয়ই সেই ঘটনা ব্যাখ্যা করে বলবো। আজকের এই ভিডিওটাতে আমি পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যেকার শত্রুতার ঐতিহাসিক কারণগুলো ব্যাখ্যা করে বললাম। তো এই হলো পুরো গল্প। আশা করি সম্পূর্ণ ইতিহাসটা আপনাদের বোধগম্য হয়েছে। এখন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, আর নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটাকে লাইক করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ এ পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুন কোনো দিন দেখা হবে। ভালো থাকবেন, সর্বদা ভারতের পক্ষে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।